শুরুতে জানিয়ে দেব এবার লেবাননের পাশে থাকার ঘোষণা তুরস্কের। জানিয়ে দেব এবার পশ্চিমা দেশের ৮১টি গণমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া। এদিকে বিক্ষোভের মুখে কর বৃদ্ধির পরিকল্পনা থেকে পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট। জানিয়ে দেব উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিস্ফোরিত হল মাঝ আকাশেই। সর্বশেষ জানিয়ে দেব সিঙ্গাপুরে ৪৪০ কোটি মার্কিন ডলারের অবৈধ সম্পদ জব্দ। এবার লেবাননের পাশে থাকার ঘোষণা দিল তুরস্ক, বলছে এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের আগ্রাসনের পরিকল্পনার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বলেছেন তুরস্ক লেবাননের পাশে থাকবে। বুধবার ২৬শে জুন তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। গাজাকে ধ্বংস ও পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমা দেশগুলো পর্দার আড়ালে ইসরায়েলকে সমর্থন করে যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন তা পুরো অঞ্চলকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে। আমি এই অঞ্চলের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানাচ্ছি। তুর্কি প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুর পরিকল্পনা রয়েছে। তার এই পদক্ষেপ এই অঞ্চলটিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তিনি আরও বলেছেন, ইসলামিক বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে এই রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে প্রথম প্রতিক্রিয়া জানাতে হবে। যে রাষ্ট্রগুলো স্বাধীনতা, মানবাধিকার ও ন্যায় বিচারের কথা বলে তারা নেতানিয়াহুর হাতে বন্দী হয়ে আছে। এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। এদিকে পশ্চিমা দেশের ৮১ গণমাধ্যম নিষিদ্ধ করল রাশিয়া। রাশিয়ায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ৮১টি গণমাধ্যম নিষিদ্ধ করেছে, যাদের বিরুদ্ধে রাশিয়া বিরোধী সংবাদ প্রচার এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ এনেছেন। এই নিষেধাজ্ঞার ফলে রুশ জনগণ এখন থেকেই এই গণমাধ্যমগুলো দেখতে পারবেন না। রাশিয়া ইউক্রেনের অভিযানকে যুদ্ধ নয়, বিশেষ সেনা অভিযান হিসেবে উল্লেখ করেছেন। কেউ একে যুদ্ধ বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে রাশিয়া বেশ কিছু স্বাধীন গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মুখ খুললে গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে মে মাসের একটি ঘটনা। ওই সময় ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ৪টি গণমাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই সময় ইইউ রাশিয়ার গণমাধ্যমগুলোকে ক্রেমলিনের হয়ে অপপ্রচার চালানোর অভিযোগে নিষিদ্ধ হয়। রাশিয়া এই পদক্ষেপের কড়া সমালোচনাও করেছিলেন। নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলোর মধ্যে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, জার্মানির স্পিগেল, স্পেনের এল প্যারিস, অস্ট্রিয়া ও ইতালির জাতীয় সংবাদ সংস্থা পলিটিকো রয়েছে। ইইউ এর ভাইস প্রেসিডেন্ট রাশিয়ার এই পদক্ষেপকে নির্বোধের কাজ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলোর প্রোপাগান্ডা মেশিন নয়। মস্কো জানিয়েছে, তারা এই পদক্ষেপে ফিরিয়ে নিতে পারে যদি ইইউ রাশিয়ার গণমাধ্যমগুলোর উপর নিষেধাজ্ঞা তুলে নেয়। রাশিয়া বলেছে, আমরা বারবার সতর্ক করেছি, ইইউতে রাশিয়ার পক্ষে কথা বলা সংবাদ মাধ্যমগুলোর সাংবাদিকদের সমস্যায় ফেলা যাবে না। কিন্তু ইইউ তখনও কথা শোনেনি। ২০২২ সালে ইউক্রেনের অভিযান শুরুর পর অনেক পশ্চিমা গণমাধ্যমগুলো তাদের কর্মীদের রাশিয়া থেকে সরিয়ে নেয়, কারণ রাশিয়ার পার্লামেন্টে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে একাধিক আইন পাশ করে। ডয়চে ভেলেকেও সেই সময় নিষিদ্ধ করা হয়েছিল। এদিকে বিক্ষোভের মুখে কর বৃদ্ধির পরিকল্পনা থেকে পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট। কর বৃদ্ধির পরিকল্পনার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের পর অবশেষে পিছু হটলেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বিতর্কিত অর্থ বিল প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নাইজেরিয়ার নতুন আর্থিক বিলের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছিলেন। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। সংঘর্ষের সময় সংসদ ভবনের একাংশে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রুটো বলেছেন, কেনিয়ারা এই বিল চায় না। তিনি বিলটিতে স্বাক্ষর করবেন না বলেও ঘোষণা দেন। ২০২২ সালে নির্বাচিত হওয়ার পর এই বিক্ষোভ প্রেসিডেন্ট রুটোর প্রশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণ এই জনগোষ্ঠী এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন। রুটো জানান, তিনি তরুণদের সাথে সংলাপে বসবেন। তবে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রুটোর বিল প্রত্যাহারের ঘোষণাকে জনসংযোগের কৌশল হিসেবে দেখছেন।
হানিফা আদান নামের একটি বিক্ষোভকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, বিলটি প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আপনি কি মৃতদের জীবিত ফিরিয়ে আনতে পারবেন? অবশ্যই পারবেন না। কেনিয়ার অর্থনীতির পরিস্থিতি ইতোমধ্যেই করোনা ভাইরাস মহামারী, ইউক্রেন যুদ্ধ এবং খাবার কারণে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। নতুন করে এই অতিরিক্ত কর বৃদ্ধির পরিকল্পনা জনগণের উপর আরও চাপ সৃষ্টি করবে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট রুটোর পদত্যাগের দাবিও তোলেন। নাইবেরিয়াতে বিক্ষোভকারীরা সংসদ ভবনে ঢোকার চেষ্টা করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। কেনিয়ান ন্যাশনাল কমিশন অ্যান্ড হিউম্যান রাইটস জানিয়েছে, সহিংসতায় কমপক্ষে 22 জন নিহত হয়েছেন। এদিকে উত্তর কোরিয়ায় হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিস্ফোরিত হলো মাঝ আকাশেই। সম্ভাব্য হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া, তবে এই পরীক্ষায় সফল হতে পারেনি দেশটি। বুধবার 26 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের এক কর্মকর্তা জানান, বুধবার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, তবে তা উৎক্ষেপণের পর মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভোরের দিকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। এর কয়েক ঘন্টা আগে দক্ষিণ সীমান্তের একটি ময়লা ভর্তি বেলুন পাঠায় উত্তর কোরিয়া। এই ঘটনার জেরে দক্ষিণ কোরিয়ার ইনচেওন বিমানবন্দর 3 ঘন্টার জন্য বন্ধ রাখা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর 5:30টার দিকে পিয়ংইয়ংয়ের কাছাকাছি একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিস্তারিত বিশ্লেষণ করেছে। দেশটির এক কর্মকর্তা বলেন, হাইপারসনিক বলে মনে হওয়া এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা ব্যর্থ হয়েছে, তবে উৎক্ষেপণের পর এটি প্রায় 250 কিলোমিটার পাড়ি দিয়েছে। জাপানের পক্ষ থেকেও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির কোস্ট গার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে আছড়ে পড়েছে। এদিকে সিঙ্গাপুরে 440 কোটি মার্কিন ডলারের অবৈধ সম্পদ জব্দ। সিঙ্গাপুর সরকার গত 5 বছরে অপরাধ ও অর্থ পাচারে সম্পর্কিত প্রায় 440 কোটি মার্কিন ডলার মূল্যের অবৈধ সম্পদ জব্দ করেছে। এই বিপুল পরিমাণ সম্পদের প্রায় অর্ধেকেরই গত বছরের একটি উল্লেখযোগ্য আর্থিক কেলেঙ্কারির ঘটনায় জব্দ করা হয়। বুধবার ফ্রি মালয়েশিয়া টুডে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাতে এই তথ্য জানানো হয়েছে। 2019 সালের জানুয়ারি থেকে 2024 সালের জুন পর্যন্ত সময় এই সম্পদ জব্দ করা হয়েছে। এর আগে 41 কোটি 60 লাখ সিঙ্গাপুরি ডলার ক্ষতিগ্রস্তদের ফেরত দেওয়া হয়েছে এবং 100 কোটি ডলারের সিঙ্গাপুরি ডলার রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এসব তথ্য সরকার কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে। সিঙ্গাপুরের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তির দেশ হিসেবে পরিচিত। গত বছর বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির সম্মুখীন হয় তারা। ওই সময় 300 কোটি সিঙ্গাপুরি ডলার পাচার করা হয়, যা দেশটির ইতিহাসের একটি নজিরবিহীন ঘটনা। এই ঘটনার পর সিঙ্গাপুরের কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা কার্যকর করেন। অর্থ পাচারের তদন্তের অংশ হিসেবে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়, যা বিশ্বে অর্থ পাচারকারী বিরোধী কার্যক্রমের মধ্যে অন্যতম বৃহৎ অভিযান হিসেবে বিবেচিত হয়েছে।